ভারত বাংলাদেশ সম্পর্ক একটা জটিল সমীকরণে আটকে আছে এবং এই জটিল সমীকরণটির খুব সুনির্দিষ্ট করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা একটু কঠিন। একই সঙ্গে দুই রকমের ঘটনা ঘটছে। একদিকে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক হারে মিথ্যা সংবাদ এবং প্রপাগান্ডা চলছে। তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের থাকতে দেবে না সেরকম সিদ্ধান্ত আসছে। কয়েকদিন পরে আবার বলা হচ্ছে মেডিকেল সংক্রান্ত কারণে যারা আসবেন তাদেরকে হোটেলে থাকতে দেওয়া হবে। আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা হচ্ছে। ভারতের গণমাধ্যমে ভয়াবহ রকমের মিথ্যা সংবাদ প্রচার অব্যাহত রয়েছে। একটা সংবাদ ছড়িয়ে পড়েছিল যে ভারতের ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না। কলকাতায় যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, যারা ডাক্তার এবং মেডিকেলগুলোর সংগঠন, তারা আবার ঘোষণা দিয়েছে, পূর্বে যে ঘোষণা জানা গিয়েছিল সেটা সত্য নয়। তারা বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে, তাদের সব রকমের চিকিৎসা দেয়া হবে। ভারতীয় গণমাধ্যমের ব্যাপক প্রপাগান্ডার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আগামী 9 তারিখে। এই সব কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণটা কি? একদিকের ব্যাখ্যা বা বিশ্লেষণটা এরকম যে 5 আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, ভারত প্রথম অবস্থাতে এটাকে মোটামুটি স্বাভাবিকভাবে, ভারতের সরকারের কথা বলছি, মেনে নিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল। সেই ধারণার ইঙ্গিত পাওয়া গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বললেন। সেখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের প্রসঙ্গ এনেছিলেন, কিন্তু ডক্টর ইউনূস সেটার জবাব দিয়েছিলেন এবং তিনি মোটামুটিভাবে সেটা মেনেও নিয়েছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় সাংবাদিকরা যাতে এসে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি দেখে যেতে পারেন, সেই কারণে ভিসা প্রক্রিয়া অত্যন্ত উদার বা সহজ করা হয়েছিল। তারপরে এই ভারতের সরকারের যে একটা ইতিবাচক অবস্থা ছিল নতুন সরকারকে মেনে নেয়ার, সেই জায়গাটিতে আরেক ধাপ এগিয়ে গেলেন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর। তিনি বাংলাদেশে যা ঘটছে, বাংলাদেশের যে অভ্যুত্থান, বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন, এগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেছেন। হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের উপর আক্রমণের তিনি নিরাপত্তা চেয়েছেন, কিন্তু পুরো বিষয়টিকে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারই বলেছেন। এবং জয়শঙ্করের বক্তব্যটি অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে। তিনি কোনো অবস্থাতেই বাংলাদেশকে হেয় করেননি, বাংলাদেশের উপরে কোনো চাপ প্রয়োগ করেনি, বাংলাদেশকে কোনো চাপ দেবেন বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হোক এরকম কোনো কথা তিনি বলেননি। এই যখন অবস্থা চলছিল তখন দেখা গেল 5 আগস্ট সরকার পরিবর্তন হলো। 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই কয়েকদিনে ভারতের গণমাধ্যম 49টি গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে এক নাগারে মিথ্যা, অসত্য, বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে গেল। যে সমস্ত সংবাদগুলো আমি বারবার গত কয়েকদিনে বলেছি একেবারে পরিপূর্ণভাবে অসত্য এবং মিথ্যা। এমনও সংবাদ কেউ কেউ প্রচার করতে শুরু করলো যে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে বা ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশ ট্যাঙ্ক মোতায়েন করছে, তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করছে, বাংলাদেশ ভারতে আক্রমণ করবে, বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত। আকাশ কুসুম ইউটোপিয়ান চিন্তা বললেও, কল্পনা বললেও এগুলোকে হার মানানো হয়। মানে সেগুলোকেও এটা দিয়ে বোঝানো যায় না যে কি পরিমাণ গুজব এবং কি পরিমাণ মিথ্যা সংবাদ ভারতীয় মিডিয়া প্রচার করতে পারে। রিউমার স্ক্যান বাংলাদেশের একটা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ভারতীয় 49টি গণমাধ্যম যে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর, মিথ্যা, অসত্য, গুজব সংবাদ প্রচার করেছে এবং অব্যাহতভাবে করে যাচ্ছে তার একটি তালিকা করার চেষ্টা করছে, যদিও তালিকাটি আংশিক। যদি আমি তার মধ্যে থেকে কয়েকটি জিনিস বলি, আপনারা আরেকবার একটু দ্বিতীয়বার মনে করে দেখতে পারেন যে তারা কী ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে এবং এখনও সেটা করে যাচ্ছে। সংবাদটা কি?
সংবাদটি ধরেন এরকম যে প্রথমে শেখ হাসিনার একটা খোলা চিঠি প্রচার করলো ভারতের সকল গণমাধ্যম, প্রথম সারির সকল গণমাধ্যম, দ্য হিন্দু ছাড়া। দ্য হিন্দুই ভারতের এখন সবচেয়ে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম। এছাড়া সবই গুজব, এনডিটিভি বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন, সবই গুজব সংবাদ প্রকাশ করেছে। শেখ হাসিনার যে খোলা চিঠিটি প্রচার করেছিল সেটা ছিল একটি ভুয়া চিঠি, তার কোনো তথ্য ছিল না, প্রমাণ ছিল না, কিন্তু ভারতের সকল গণমাধ্যম সেই চিঠিটি প্রচার করেছে। ডক্টর ইউনুস আইসিইউতে, তিনি গুরুতর অসুস্থ, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তিনি এই মারা যাচ্ছেন, ভারতের প্রায় সকল গণমাধ্যম প্রচার করেছে সংবাদটি, যার সামান্যতম কোনো ভিত্তি ছিল না। ভারতের গণমাধ্যম, চিন্তা করেন, এটা কিন্তু শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, গণমাধ্যম এই সংবাদটি প্রচার করেছে। বাংলাদেশে অনেকগুলো জঙ্গি সংগঠন আছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ভারতীয় গণমাধ্যম প্রচার করেছে যে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে হয়েছে, যাকে সর্বৈব মিথ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী হলেন। ট্রাম্পের বিজয়ী হওয়ারই সম্ভাবনা ছিল। ট্রাম্প বিজয়ী হওয়ার পরে ভারতীয় গণমাধ্যম একটা প্রোপাগান্ডা শুরু করলো একটা ভিন্ন মাত্রায়। হঠাৎ করে প্রচার করতে শুরু করলো যে ট্রাম্পের বিজয়ের সংবাদে ডক্টর ইউনূস পালিয়ে ফ্রান্সে চলে গেছেন। কেউ কেউ আবার ডক্টর ইউনূসের বিজনেস ক্লাসে বিমান উড়োজাহাজে বসে আছেন এরকম ছবিও দিয়ে দিল। এটা যার পূর্বের ছবি। একটা দেশ নিয়ে, একটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই ধরনের মিথ্যা সংবাদ কোনো তথ্য ছাড়া ভারতের গণমাধ্যম প্রচার করলো। এই ভারতের গণমাধ্যম কি ভারতীয় জনগণ বিশ্বাস করে? আমি জানি না ভারতীয় জনগণ এটাকে কি করে। পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশ কিছু পণ্য এনেছে, পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশ কিছু পণ্য এনেছে। ভারতের গণমাধ্যম এটাকে প্রচার করতে শুরু করলো যে জাহাজ ভর্তি করে অস্ত্র এনেছে, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশ ভারতে আক্রমণ করবে। মানে কতটা, মানে কি বলবো এটাকে, বুদ্ধিহীন, কতটা দায়িত্বহীন, কতটা গুজববাজ হলে এই ধরনের একটা সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারে। ভারতীয় গণমাধ্যম অহরহ প্রচার করে যাচ্ছে। আইনজীবীদের হত্যা করা হচ্ছে, সেই আইনজীবীদেরকে বলা হচ্ছে এরা ইসকনের পক্ষে কাজ করেছিল বলে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে। আসলে ঘটনা তার সম্পূর্ণ আলাদা। আর একজন আইনজীবী আহত হয়েছে, সেটাকেও তারা সেইভাবে প্রচার করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। হঠাৎ করে প্রচার করে দিল যে ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, যার কোনো সত্যতা নেই, একদম সম্পূর্ণ মিথ্যা। এখনও দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুরের একাধিক মানে অনেকগুলো সংবাদ একবারে সম্পূর্ণরূপে ভুয়া সংবাদ প্রচার করেছে। গুজরাটের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দেখিয়েছে, বর্ধমানের ঘটনাকে বাংলাদেশের ঘটনাকে দেখিয়েছে, বাংলাদেশের মাজার ভাঙচুরের ঘটনাকে হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা হিসেবে দেখিয়েছে। মানে এত নজিরবিহীন অন্যায় অনিয়ম ভারতের গণমাধ্যম করে যাচ্ছে যে তার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করা সত্যিই মুশকিল। এখন এই প্রোপাগান্ডা যখন চলছে, এই মিথ্যা সংবাদ ছড়িয়ে ভারতীয় জনগণের বিদ্বেষ যখন বাড়ানো হচ্ছে বাংলাদেশ বিষয়ে, এবং বাংলাদেশ বিষয়ে এখনকার যে কোনো সংবাদের সঙ্গে 5 আগস্টের আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ যে তাণ্ডব চালিয়েছিল সেই ছবিগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এগুলো সব এখনকার ছবি। বাস্তবে এগুলো কোনোটাই এখনকার ছবি নয়। জোর করে কোনো হিন্দু নারীর মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা খুব বাজে আছে, খুব খারাপ অবস্থায় আছে, যার সামান্যতম কোনো সত্যতা নেই। এরকম একটা অবস্থার মধ্যে যে বললাম, ত্রিপুরার ব্যবসায়ীরা, হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদেরকে থাকার ক্ষেত্রে সুযোগ দিতে চাইছে, হাসপাতাল বা ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে চাইছেন, এরকম একটা জায়গাতে মমতার কথা বলছি না, মমতা একটা সিটিয়াল নারী, মুখ্যমন্ত্রী হলেও তিনি একটি মাথার সমস্যা আছে তার, সেই কারণে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছেন। তিনি এর অর্থ বোঝেনও না। ভারতেরই আরেকজন এমপি শশী থারুর যার ব্যাখ্যা দিয়েছেন, তার কথা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে যে এই সমস্ত ইতিবাচক ঘটনার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে যে পররাষ্ট্র সচিব 9 তারিখে বাংলাদেশে আসছেন। পূর্ব নির্ধারিতই ছিল এই সফরটি হবে কি হবে না, বাতিল করে দেয়া হবে কি হবে না, এরকম একটা জল্পনা কল্পনার মধ্যে আসছেন। এখন আমরা এটা দিয়ে কি বুঝব? ভারতীয় গণমাধ্যম যে গুজব ছড়ায়, ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার সফরের পরে সেই গুজব কি আরও
তীব্র মাত্রা পাবে, নাকি পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে ভারত সরকার ভারতের গণমাধ্যমকে এমন বার্তা দিবে যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষপূর্ণ সম্পর্ক নয়, বাংলাদেশের সঙ্গে আমরা সহ অবস্থান এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সহযোগিতার নীতিতেই চলব, কোনো বিদ্বেষ ছড়াবো না, কোনো চাপ প্রয়োগ করব না, সম্পর্ক খারাপ হয় এমন কিছু করব না? আমি জানি না। ভারতের আগরতলা এবং কলকাতার ডেপুটি হাইকমিশন থেকে বাংলাদেশের 2 মিশন প্রধানকে ফিরিয়ে আনা হচ্ছে। জল্পনা শুরু হয়েছে ফিরিয়ে আনা এটা কি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিনা, বাংলাদেশ কি কূটনৈতিক সম্পর্কের জায়গাতে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা। মোটেই বিষয়টি সেরকম নয়। বাংলাদেশ এই 2 কূটনীতিককে ফিরিয়ে এনেছেন, তার মূল কারণ হচ্ছে যেহেতু আগরতলায় আক্রমণের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, কলকাতায় হামলার সম্ভাবনা ছিল, সেই কারণে কলকাতা এবং আগরতলা থেকে 2 কূটনীতিককে ফিরিয়ে আনা হয়েছে মূলত তাদের থেকে জানার জন্য যে প্রকৃত অবস্থাটা কী, ভারত সরকার তাদেরকে কী বার্তা দিয়েছে সেটা জানা, জেনে বুঝে সামনের দিকে অগ্রসর হওয়া। ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে তলব করেছে, কথা বলেছে, বাংলাদেশ যে আগরতলায় হামলা নিয়ে অসন্তুষ্ট সেই বার্তা দিয়েছে। এবং রাষ্ট্রপতি এবং আমি দেখেছি রাষ্ট্রদূত অত্যন্ত স্মার্টলি, অত্যন্ত হাসি মুখে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটি ঘটনা দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বিবেচনা করা যাবে না। তার মানে কি, ভারত যে বাংলাদেশ বিষয়ক এক ধরনের বিদ্বেষ ছড়ানো হচ্ছে ভারতের থেকে, সেই বিদ্বেষপূর্ণ সম্পর্ক ছড়ানোর জায়গাতে পররাষ্ট্র সচিবের সফর এবং ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্যের মধ্য দিয়ে সেটা কি ভারত কাটাতে চাইছে? ভারতের কি নতুন করে একটু বোধোদয় হলো যে বাংলাদেশের সঙ্গে অকারণে ঝগড়া করে লাভ নেই? ভারতীয় মিডিয়াকে কি ভারত সরকার এই বার্তা দিবে যে বাংলাদেশ বিষয়ক বিদ্বেষ ছড়িয়ে ভারতের কোনো লাভ নেই? চাল, ডাল, পেঁয়াজ বাংলাদেশ বিভিন্ন কিছু আমদানি করে ভারত থেকে, বা ভারত চায় সেটা, ভারতের রাজনীতিবিদরা বলছেন এসব বন্ধ করে দেওয়া হবে। কি হবে বন্ধ করে দিলে? বাংলাদেশ সাময়িক সংকটে পড়বে, অন্য জায়গা থেকে আসবে। চিনি ভারত রপ্তানি করতে চায়নি, পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে, অন্য জায়গা থেকে আমদানি করা হবে, দাম একটু বেশি পড়বে, মানুষের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কি হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে সবই পাওয়া যাবে। আলুর দাম হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু আলু পাওয়া যাবে, পেঁয়াজের দাম বাড়তে পারে, পাওয়া যাবে, অন্য জায়গা থেকে আনা যাবে। বাংলাদেশ এত বড় কোনো চাপে পড়বে না যে ভারত তা বাংলাদেশকে এত চাপে রাখতে পারে। সীমান্ত কেন্দ্রিক নানা জটিলতা তৈরি করতে পারে, কিন্তু সেই জটিলতা তৈরি ভারতও চাপে পড়বে, বাংলাদেশও চাপে পড়বে। আমার ধারণা যে ভারতের এই পররাষ্ট্র সচিবের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আমার ধারণা ভারতের হয়তো একটা বোধোদয় হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অকারণে বিদ্বেষপূর্ণ করে কোনো লাভ নেই কোনো পক্ষেরই। সেই কারণেই তারা পররাষ্ট্র সচিবের এই সফরটি বাতিল করছে না। ভারতের যা বলার আছে পররাষ্ট্র সচিবের সে তা বলবেন, এবং বাংলাদেশের যা বলার আছে সেটাও বাংলাদেশ তার কাছে পরিষ্কার করে বলবে। বাংলাদেশ ভারতীয়দের জন্য যে ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ করেছিল সেটা যদি এখন আর একটু কঠিনও করে দেয় তাতেও কিছু যায় আসে না, কারণ ভারতীয়রা এই সুযোগ নিয়ে সুযোগ কাজে লাগায়নি, বিদ্বেষপূর্ণ বক্তব্যই দিয়ে যাচ্ছে। তো সেরকম একটি জায়গাতে পররাষ্ট্র সচিবের এই সফরের দিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের পররাষ্ট্র সচিবের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। বর্তমান পৃথিবীতে ছোট বড় যেই হোক, ধনী গরিব যেই হোক, একটা দেশকে হুমকি দিয়ে মোকাবেলা করা যায় না, চাপে ফেলে মোকাবেলা করা যায় না। কোনো না কোনোভাবে সে সেই চাপ থেকে বের হয়ে যেতে পারে। বাংলাদেশের সামনে অসংখ্য অপশন আছে। বাংলাদেশের তৈরি পোশাক ভারত হয়ে রপ্তানি হতো, সেই ভারত হয়ে রপ্তানিতে জটিলতার পরে এখন মালদ্বীপ হয়ে রপ্তানি হয় এবং খরচ অনেক কমে গেছে। বহু পথ আছে, বহু কিছু আছে, সেটা ভারতীয়রাও নিশ্চয়ই জানেন। বাংলাদেশ তো আর নেপালের মতো নয় যে বন্দর নাই বা কোনো কিছু নাই। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু সেই বাংলাদেশে তো সবই আছে, রাস্তাঘাট, বন্দর সবই আছে। ডিপ সি পোর্ট বাংলাদেশ ইচ্ছা করলেই বানাতে পারে। সুতরাং অন্যের উপরে নির্ভরশীলতা বাংলাদেশের অনেক কম অন্য বহু রাষ্ট্রের চেয়ে। নিশ্চয়ই ভারত সেটা বুঝতে পারছে, এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পর্ক, একটা বাংলাদেশ ভারত সম্পর্কে যে তিক্ততা, সম্পর্কে যে বিদ্বেষ, শেখ হাসিনাকে দিয়ে যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি করানো হচ্ছে, সেই সম্পর্কের জায়গাটা ভারত হয়তো কিছুটা বুঝতে পারবে। শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের সমস্যা তৈরি করে ভারতের কোনো লাভ হবে না। শেখ হাসিনা অতীত, শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন না। শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। ভারত যত দ্রুত এটা বুঝবে, ভারতের জন্য মঙ্গল তো বটেই, বাংলাদেশের জন্যও মঙ্গল।